আমি মোহাম্মদ সেলিম মিয়া, ডাক নাম রেজা। আমি 1993 সালে যশোর মোড় থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। আমি আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে। বর্তমানে আমি সিভিল এভিয়েশনে কর্মরত আছি ডোমেস্টিক ম্যানেজার হিসেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শাহ ফয়সাল। আমি 1993 সালে কুমিল্লা কলেজ থেকে পাস করেছি। আমার দেশের বাড়ি কুমিল্লা এবং ঢাকায় যাত্রাবাড়িতে আমাদের নিযুক্ত বাসা। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা ফাহমি মহুয়া। আমি ঢাকা বোর্ডের অধীনে 1993 সালে বাড্ডা হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমি হাউস ওয়াইফ। আমি বর্তমানে গুলশান ধিমপুর রোডে থাকি। আমার গ্রামের বাড়ি নরসিংদী। থ্যাঙ্কস সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদুল আমিন, ডাক নাম হচ্ছে জুয়েল। আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে, ঢাকা জুরাইলে আমার নিজের বাসা, বাবার বাসা, পৈতৃক বাসা। আর আমি ঢাকা দমিয়া একে হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি 1993 সালে। ব্যক্তিগতভাবে আমি বিবাহিত, আমার এক সন্তান আছে। আমি কর্মজীবনে আমি আরটিভিতে কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আকলিমা আক্তার শানু। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ, বাড়ি 2500। আমি 2500 পাইলট স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমি কর্মরত আছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে। আমার পোস্টিং হচ্ছে 2500-এ। আমি ব্যক্তিগতভাবে বিবাহিত। আমার এক মেয়ে এক ছেলে। মেয়ে এবার ইন্টার পরীক্ষার্থী, ছেলে ক্লাস 8-এ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি খসরু ভূঁইয়া। 1993 সালে আইআইটি গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি, বর্তমানে সোনারগাঁয়ে আছি, হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা 93 স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনেরই একজন। 93 সালে তেজগাঁস্থ সিভিল স্কুল থেকে এসএসসি পাস করি। এরপর ইন্টারমিডিয়েট পাস করি গাঙ্গাটিয়া কলেজ থেকে। গ্রাজুয়েশন করি অনেক পরে তিতুমির কলেজ থেকে। আর সক্রিয়ভাবে আছি বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তরে কাজ করছি। আমি পুরোপুরি ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করে আজ অব্দি এখানে আছি বিভিন্ন সামাজিকতার সাথে। আমি তেজগাঁওস্থ নাটকপাড়া হোসেন স্কুলের ম্যানেজিং কমিটির একজন নির্বাচিত ম্যানেজমেন্ট হিসেবে আছি অনেকদিন ধরে। আর ব্যক্তিগতভাবে আমি বিবাহিত এবং আমার 3 মেয়ে আছে, একজন হাজবেন্ড আছে, বড়দের বিয়ে দিয়েছি। আছি এই স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের সাথে, তোমাদের সবার সাথে, সব বন্ধুদের সাথে। ধন্যবাদ। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আফরোজা খানম বলছি। আমি টাঙ্গাইলের মেয়ে। বিন্দুবাসিনী গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেছি, কুমুদিনী কলেজ টাঙ্গাইল থেকে এইচএসসি। অনার্স মাস্টার্স করেছি আমি হোম ইকোনমিক্স কলেজ, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিলেশন থেকে। বর্তমানে আছি আমি স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে করোনা প্রজেক্টে, ঢাকা বেস। আমার করোনা প্রজেক্টে ঢাকা বেস জব আমার। আর কি বলবো, আমার এক মেয়ে ফাউন্ডেশন করছে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে, মোনাশ ইউনিভার্সিটিতে অনলাইনে। আমার হাজব্যান্ড এডুকেশন কাউন্সিলিং ফার্মের সাথে জড়িত। আমাদের ফ্যামিলি বিজনেস, স্টুডেন্ট বাইরে পাঠানো হয়। থাকি কলাবাগানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এবিএম সাব্বির, গ্রামের বাড়ি নোয়াখালী। পড়াশোনা ঢাকা বোর্ডের আন্ডারে ড্যামরা ভবনী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ঢাকা সিটি কলেজ। পরবর্তীতে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স কমপ্লিট। আর বাস্তব জীবনে ব্যবসা করি, সেটা বেসিক্যালি আর্মি ডিফেন্সের সাথে, পাশাপাশি কর্পোরেট হাউস লাইক গ্রামীণ ফোন, এসএমসি এরা এসব। আর ব্যক্তিগত জীবনে আমার দুই বাচ্চা, এক ছেলে এক মেয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গুলজার হোসেন। আমার বাড়ি হচ্ছে জামালপুর। আমি 1993 সালে হাজিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। আমি ব্যক্তিগতভাবে
একজন চাকরিজীবী। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচর মাদারীপুরে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আমি বিবাহিত, আমার এক ছেলে এক মেয়ে রয়েছে। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান অপু। আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর থেকে আমি 93 পাস করেছি। আমি আমার দেশের বাড়ি হলো যশোর, থাকি হলো ঢাকা রামপুরা হাতিঝিল পাশে। আর ব্যক্তিগত জীবনে আমি বাইং হাউস যে ব্যবসা করি, এই আর অবিবাহিত। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান খান, ডাক নাম অপু। একে হাই স্কুল থেকে পাশ করি। হাই স্কুল দনিয়া যাত্রাবাড়ি, বর্তমানে কদমতলী থানায় অবস্থিত। আমি বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি, এটা পিডিবির একটা এন্টারপ্রাইজ, এখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছি। ব্যক্তিগত জীবনে একমাত্র বউ আছে, একমাত্র মেয়ে আছে। মেয়ে ক্লাস 6 এ পড়ে, আছে। এই তো, ধন্যবাদ। 3-4 জন বন্ধু আছে যারা আমার সঙ্গে কিন্ডারগার্টেনের একসঙ্গে ছাত্র। আমরা সেই ছোটবেলা থেকে একই 1 2 3 4 5 এই যে আমি তো একই সঙ্গে 93 তেই আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি মসজিদ আইডিয়াল হাই স্কুলে। তারপর আমি ইন্ডিয়াতে পড়াশোনা করি, সেখান থেকে আমি 10 ক্লাস 12 আর কি আমি হাই সেকেন্ডারি সেখানে কমপ্লিট করার পরে আবার ঢাকায় ফিরে আসি। তারপর ঢাকা থেকে গ্রাজুয়েশন করে আমি জাপানে যাই। সেখানে আমি ডেন্টাল বলতে বলি যে সেটা হলো যে আমি বাংলাদেশে আমরা ওখানে 2 জন আছি ডেন্টাল অ্যানাটমিস্ট, তার মধ্যে আমি একজন, আর হলো মতিউর রহমান মোল্লা স্যার, উনি আছেন। তো আমি বাংলাদেশের সেকেন্ড ডেন্টাল অ্যানাটমিস্ট, যদিও আমি এই ডেন্টাল লাইনে তেমন কোনো কিছুর সঙ্গে জড়িত না। আমি ইংল্যান্ডে যাই, সেখানে আমি আবার পড়াশোনা করি। আমি মার্কেটিং এমবিএ করেছিলাম সেখানে ওয়েস্ট থেকে, ইউনিভার্সিটি ওয়েস্ট থেকে। তারপর সেখানে কিছুদিন কাজ করি, পরে আবার দেশে ব্যাক করি। আমাদের পারিবারিক একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আমি জয়েন করি। আমাদের মূলত আর কেউ দেখার কেউ নেই আর কি, তো সেই কারণে আমি এসেছি, কিছু শিখছি এতদিনে। গত 10 বছরে শেখার পরে আমি এখানে বাংলাদেশের বিভিন্ন স্পিনিং মিলে যে র কটন সাপ্লাই করা হয় সেগুলো আমি সারা ওয়ার্ল্ড থেকে সোর্সিং করি। সোর্সিং করে আমি তোলার ব্যবসাটা আর কি, তোলার ব্যবসা বাংলায় বলি। তো সেই জিনিসগুলি আমি বাংলাদেশের বিভিন্ন স্পিনিং মিলে আমি সাপ্লাই করি। এই হলো রাইট নাও এটা আমার প্রফেশন। তবে যারা ডেন্টাল লাইনে বিভিন্ন ধরনের কাজকর্ম হয় বা জাপানের সঙ্গে বাংলাদেশে, সেটার মাঝে মাঝে আমি এদের কিছু লিয়াজও করি যেন আমার দেশের হয়ে কিছু কাজ করা যায়, এবং দেশের বাইরে থেকে বিশেষ করে জাপান থেকে যে ধরনের ফার্মগুলো আছে তাদের বিভিন্ন ওল্ড মেশিনগুলো থাকে, সেগুলো এই দেশে এনে যদি কাজ করা যায় সেইগুলো করে আমি কিছু কাজ করি এনজিও মারফতে। আমি তো বিবাহিত স্বাভাবিক আমার, আর আমি ছাত্র জীবনে বিয়ে করি, মানে আমার পড়াশোনা শেষ করার আগে। আর আমার এক ছেলে এক মেয়ে, ওরা নোয়াখালী এখানে স্কুল আছে, এখানে পড়াশোনা করে আর কি। আর আমি থাকি মালিবাগে। আর আমার বড় খবরটা হলো দুনিয়া এক স্কুলের আশেপাশে সবাই আছে, আমরা এইখানেই পড়েছি। আর এই মুহূর্তে আমি মালিবাগে থাকি। থ্যাংক ইউ, আমি অনেক সময় নিলাম, সরি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমিও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, টেলিকমিউনিকেশন আমি মাস্টার্স করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, এআইবি থেকে গ্রাজুয়েশন করছি। পরবর্তীতে আমি জানতাম না যে আমি মিডিয়াতে কাজ করবো, বাট মিডিয়াতে আমার ক্যারিয়ার। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমি দেখি, টেলিভিশন বানানোর কাজটাই হচ্ছে আমার। আর পরিচয় বললাম 1 2 93 নাম বলো নাই। 1 হচ্ছে হলো বউ একটা, বাচ্চা 2টা, আর 93 নাম কি? স্কুল কোন? আর আমার নাম মুকুল। স্কুল কোনটা? আসসালামু আলাইকুম, আমার নাম আরিফ, আমি এক স্কুল স্টুডেন্ট, এই সিরিয়ালে সবার মতোই 93 ব্যাচ। আর এইটা একটা বউ, একটা ছেলে, একটা মেয়ে, আর অনেকগুলো বন্ধু এখানে আমার, ভালো লাগছে। আর বাই প্রফেশন আই এম সেলফ এমপ্লয়েড, এই ইন্টারন্যাশনাল মার্চেন্ডাইজিং নিয়ে আছি আর কি, সাপ্লাই বিজনেস, ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই এন্ড এটা বিলিং মেটেরিয়ালে কাজ করছি, একটা ম্যানুফ্যাকচারিং যাচ্ছি, দোয়া করবেন এই আর কি। আমি শাহেদ শফিকুল্লাহ, আমি এসএসসি 93 ব্যাচ। আমার স্কুলের নাম হলো আসমিতা জর্জ ইনস্টিটিউশন, এটা কটিয়াদি, কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে আমি কর্মরত আছি বাইজি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং। ভাষা আমার ডক্টর বলি, পশ্চিম মালিবাগ। বিবাহিত জীবন, আমার
এক কন্যা আর একটা পুত্র সন্তান আছে। আর গিন্নি মশাই চাকরি করে ইউনাইটেড হসপিটালে সাইকোসোশিয়াল কাউন্সিলর। এই আর কি আমার সংক্ষিপ্ত বিবরণ। আমার নাম জাকির হোসেন সবুজ। আমার গ্রামের বাড়ি কমলনগর লক্ষ্মীপুর। আমি কুমিল্লাপুরের অধীনে স্যার লরেন্স উচ্চ বিদ্যালয় থেকে 1993 সালে এসএসসি পাস করি। আমি ব্যবসা করি। আমার কোম্পানি কার্ডিয়াক সলিউশন লিমিটেড, হার্ট রিডিং সাপ্লাই। আমার 2 ছেলে 1 মেয়ে। আমি ব্যক্তিগতভাবে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কমলনগর লক্ষ্মীপুর, এবং কমলনগর কলেজের আমি ঢাকা সদস্য। আমি বিভিন্ন সোসাইটি, বিভিন্ন কাজকর্মের সাথে সরাসরি ইনভলভ। সবাইকে ধন্যবাদ। আমি তারিকুল ইসলাম মাসুম। আমি আছি চ্যানেল আইয়ের জয়েন্ট চিফ রিপোর্টার হিসেবে। আর এই অনুষ্ঠানে বা এই আয়োজনে আমাকে আহ্বান করার জন্য বা অন্তর্ভুক্ত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ গোলাম নকিব। কাছের লোকজন নিপু বলে ডাকে, এই জন্য অনেকের মধ্যে কনফিউশন হতে পারে। আমাকে অনেকক্ষণ মাসুদ নিপু নিপু ডাকতেছে। আমি আবার পরিচয় দিচ্ছি, আমি নকিব। ঠিক আছে। তো আমি 93 সনে পাশ করেছি একই হাই স্কুল থেকে, দুনিয়া একই হাই স্কুল। আমি মাসুদ একই স্কুল থেকে পাশ করেছি। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। বর্তমানে আমি ইউনাইটেড গ্রুপে ইউনাইটেড ফার্মার হেলথ কেয়ারের দায়িত্বে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুর রহমান, 93 ঢাকা বোর্ড থেকে পাশ করছি। আমি ব্যবসা করি, ঢাকা থাকি, মতিঝিলে। ধন্যবাদ। হাই স্কুল থেকে পাশ করি। আমার বাড়ি নোয়াখালী। আর ঢাকার তেজগাঁতে আমি পরিবহন ব্যবসার সাথে জড়িত। তেজগাঁতেই থাকি, বাসা বিজ্ঞান কলেজের সামনে। আমি বিবাহিত। আমার একটা মাত্র বউ, 2টা মাত্র ছেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে যে আমি মাকিদ মুস্তাকিম শিপ্র, আমি নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পাস করেছি, এবং আমি বিভিন্ন নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের সাথে আমি জড়িত আছি। আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন, তার মানবাধিকার সংগঠন, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের সাথে আমি জড়িত আছি। নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হিসেবে কাজ করছি। আর আমি ব্যবসায়িক ক্ষেত্রে আমি ঠিকাদারি ব্যবসা করি, তিতাসের। তো এই হচ্ছে আমার পরিচয়। আমার অনেক ভালো লাগলো যে আজকে অনেক আলোচনা শুনলাম। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমি জুয়েল প্লাস ওই হুমায়রা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে জমি কেনার কথা যেটা বলা হচ্ছে, আমি মনে করি সর্বপ্রথম আমাদের একটি রুম নিয়ে, বাসা ভাড়া করে নিয়ে সেখানে আপাতত কাজটি স্টার্টিং করে পরবর্তীতে আমরা জমির ব্যাপারগুলো আমরা সবাই ইনক্লুড হয়ে আমরা এই কাজগুলি করতে পারি। আগে কাজ শুরু করার জন্য একটা বাসা ভাড়া নিয়ে আমরা ওখানে কাজ করি। এটা আমার অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি প্রফেসর ডক্টর নাফিস চৌধুরী। আমি দন্ত বিশেষজ্ঞ। কারো দাঁতের সমস্যা আসলে মোস্ট ওয়েলকাম। আমি তাপস কর্মকার, আমি একটা ইউকে বেসড জব করি প্রোডাকশন মার্চেন্ডাইজার হিসেবে। আমার এক ছেলে থাকি উত্তরাতে। থ্যাংক ইউ। মিটিং এর জন্য আসব। আমরা টাইমিংটা ঠিক করব। আমরা সবাই মিলে একটা এগ্রিড টাইমিং ঠিক করব, যে 5টায় বলেছি 6টায় হবে। এই ধরনের পিওর বাঙালিয়ানার মধ্যে আসলে যাওয়া সবার পক্ষে সম্ভব না, আমার পক্ষে একদমই না। সো যদি হয় যে হ্যাঁ 7টার পরে 15 মিনিট গ্রেস পিরিয়ড থাকলো, তারপর যদি কেউ দেরি করে সে এসে দেরিতেই পার্টিসিপেট করবে, কিন্তু তার জন্য একটা জরিমানা থাকবে। ঠিক আছে, সে দেখা যাবে সেই দিনের ডিনারের পরে কফিটা নর্থ এন্ডের কফি
বা কোনো ভালো জায়গায় কোনো আইসক্রিম সে আমাদের সবাইকে ট্রিট দেবে। কাজ থাকলো না, সেই সংখ্যা বাড়ায় আর সাংগঠন কাঠাম করে কোনো লাভ হবে না মনে আমার মনে হয়। তোমাকে প্রত্যেকেরই 10 জন সদস্য থাকলেও প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি কিছু না কিছু কাজ করতে হবে। এখন আমি সংখ্যায় বাড়ালাম, আমার সংখ্যা 300 হইলো, আলটিমেটলি কাজের বেলায় আমি পাইলাম 5 জন রে, আর কাউরি পাইলাম না। সব সংখ্যায় একদিন আড্ডা মারলাম, একটু চা কফি খাইলাম, এটা আসলে সাংগঠনিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার মনে হয় না। ব্ল্যাক এন্ড হোয়াইট একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্টে আসতে হবে। যারা এখানে কাজ যে আমি একটা সংগঠন করবো, আমরা একটা সংগঠনের এটাকে রেজিস্ট্রেশন করবো গভর্নমেন্ট সোজা হিসাবে। এটা কি তুমি ফাউন্ডেশনে নিতে চাচ্ছ, তুমি কোনো চ্যারিটি করতে চাচ্ছ, তুমি কিভাবে আগাইতে চাচ্ছ, সেই ধরনের এটাকে লিগালাইজ একটা অর্গানাইজেশনে আমরা এটা নিতে চাচ্ছি। এটা একটা অর্গানাইজেশন হবে, সেখানে ইনভেস্টমেন্টের ইস্যু আছে, সেখানে ডিরেক্টরশিপের বিষয় আছে, সেটা হচ্ছে সেখানে তোমার এফোর্ডের বিষয় আছে, তুমি সেখানে কাজ করবা কিনা, তোমার ওই ধরনের চিন্তা ভাবনা আছে কিনা, এই বিষয়গুলোকে নিয়ে আমরা একটা অর্গানাইজেশন করতে চাই। লাইসেন্স এবং জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন করে যদি আমরা কোনো কিছু স্বাস্থ্যসেবা 93 বা 93 বা 93 সেবা যে কোনো নামটা পরবর্তীতে হতে পারে। এটা বলতে চাচ্ছি না, হসপিটাল একটা বিশাল ব্যাপার। যেটা বললো যে এইখানকার গুরুত্বপূর্ণ ব্যাপার কিনা, আমার কাছে হসপিটাল এখানকার গুরুত্বপূর্ণ ব্যাপার না, কিন্তু হসপিটাল ইজ এ বিগ থিং, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট থিং, বাট নট ফর দিস মিটিং আর রাইট নাও দিস ইজ নট দ্য বিগেস্ট ইস্যু অফ দিস ফোরাম। ঠিক আছে, আমি আবারও বলতেছি মাসুদ, তোরা আমাদেরকে 1 2 3 জানা যে অবজেক্টিভগুলো কি, এবং একটা এক্সিকিউটিভ কমিটি বানা, সেই এক্সিকিউটিভ কমিটি ডিরেকশন ঠিক করবে, এই কাজগুলো হবে। আলটিমেটলি আমরা হসপিটালে যাব, হসপিটালের পাশাপাশি আমাদের একটা বৃদ্ধাশ্রম থাকবে, ওইখানে বৃদ্ধাশ্রমের সাথে আমাদের একটা ডায়াগনস্টিক থাকবে, আমাদের বাচ্চাদের জন্য একটা হেলথ কেয়ার সেন্টার থাকবে, ডে কেয়ার সেন্টার থাকবে। আমরা আলটিমেটলি আমরা ওই জায়গায় যেতে চাই। মেবি এই অবজেক্টিভগুলো ঠিক করতে গেলে আই উড সাজেস্ট যে আমাদেরকে বুঝতে হবে আমরা হোয়াট আর দ্য প্রবলেমস উই আর টকিং অ্যাবাউট। ঠিক আছে, আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন আমার নিজের অসুস্থ হই, আমার বাচ্চা অসুস্থ হয়, আমার ওয়াইফ, আমার বাবা মা অসুস্থ হয়, প্রথম জিনিসটা আমরা যেটা আমি যেটা তোর কথা থেকে বুঝছি, আমরা ডিরেকশন পাই না, কই যাব, কার কাছে যাব, কাকে জিজ্ঞেস করব। প্রথম এই ডিরেকশনটা আমরা পাই না। দ্বিতীয়ত অমুক ডাক্তার বললো যে এই 8টা 10টা টেস্ট করায় আনেন, আমরা ডাক্তারদের ভরসা করি না, সরি ডক্টর ফ্রেন্ডস। ঠিক আছে, কিন্তু আমি স্বাস্থ্যসেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ইউনাইটেড হসপিটালের সাথে জড়িত, আমি জানি যে মানে আজকালকার চিকিৎসায় পরীক্ষা নিরীক্ষা করাটাই স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু আমরা ভরসা পাই না। বা আমাদের অনেকেই হয়তো সহজেই হেল্প করতে পারবে। আর উমায়রা যেটা বললো, আমরা মনে হয় যে একটা ছোট্ট পরিমাণ চাঁদা দিতে পারি, কারণ এই মিটিং গুলা বা একসাথে হইতে গেলে ছোট ছোট কিছু যে খরচাপাতি গুলা হয়, এটা অ্যাডমিট প্যানেলের কাছে থাকলে ওখান থেকে একটা ছোট খরচের ব্যবস্থা হয়ে যাবে। এটার জন্য কাউকে স্পন্সর করতে হবে না বা নিজের থেকে করতে হবে। এটা আমরা মনে হয় যে এখানে যারা আছি তাদের এখান থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা অল্প টাকা, 2000 টাকা করে দিলে দেখা যাবে যে 1 লাখ টাকা হয়ে যাবে। এবং আমাদের এই যে পিটি ক্যাশ গুলো আর কি, যেটা এই যে ব্যানার করতে, এটা করতে, ছোটখাটো যে এটা আপাতত আমরা যে আমরা আজকে যে আলোচনাগুলো হলো, এটা একটা মিনিটস আকারে যদি গ্রুপে দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে। আমাদের 93 অনেক বন্ধু আছে, দেখা গেছে যে তারা একেবারেই রুটে কিংবা তারা কার কাছে ট্রিটমেন্ট করবে, কোথায় কি সমস্যা, এবং সে হয়তো ওই রকম কোথাও যাওয়ার মতো অবস্থানও নাই, কি করবে, দেশে থাকে, সে একটা ঠিকানাও পায় না যে তার কি অসুস্থ, কোন ডাক্তার দেখাবে, কোথায় থাকবে না থাকবে। আমার মনে হয় ওই জন্য আমাদের এখন অনেকেই শিল্পপতি আছে, অনেক অনেক ভালো অবস্থানে আছে। যদি আমরা অন্তত একটা রুম নিয়েও ভাড়া করে নিয়েও হয়তো বা ওখানে যে যখন সময় পায় 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের বন্ধুদের মধ্যে হোক কিংবা বড় ডাক্তারদের মধ্যে হোক, একটা টাইমে সবাই বসবে যে ঠিক আছে এখানে উনি সকালে 10টা বাজে সময় পাইও, 10টা বাজে বসলো, কেউ 12টা বাজে, কেউ 1টা বাজে। কিন্তু যেহেতু আমরা এখানে 93 রসিলায় আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা একসাথে হচ্ছি, আমাদের মধ্যে কিন্তু বন্ডিংসটা আরেকটু বাড়া উচিত, আরেকটু বাড়া, আমাদের মধ্যে বন্ডিংসটা আরেকটু বাড়া উচিত। বেসিক্যালি 93 হওয়ার আগে আমি আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, আমরা যদি কেউ নাম শুনে থাকো, মাতুর অঞ্চলে আমরা প্রায় 7-8 জন বন্ধু আছি আমার একই স্কুলে, বাউলি বিদ্যালয়। তার মধ্যে আমাদের দুইটা ডাক্তার বন্ধু আছে আমার স্কুলে। এবং এটা যদিও আমরা প্রফিটে আসতে পারিনি,
কিন্তু তারপরেও অনেকগুলা প্রতিবন্ধকতা আমরা ফেস করতেছি, এখনো করতেছি। আমি বলবো যে আগে আমাদের মধ্যে একটু হওয়া উচিত, যে বন্ডিংসটা একটু বাড়ানো উচিত। তারপরে আমরা অবশ্যই একটা জায়গা নিয়ে হসপিটাল করতে চাই। আমার ওই 93 বন্ধুরা কিন্তু আসলে ফেজে আছে, কিন্তু সামনে আসে না। ডাক্তারদের মধ্যে আমার যে অভিজ্ঞতা আমি দেখলাম, আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবাই কিন্তু এখন এস্টাবলিশ না। ডাক্তাররা, আমি আমাদের কথা বলি নাই, ডাক্তাররা তারা প্রফেসর হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু স্ট্রাগল করতেই থাকে। আবার প্রফেসর না হলে অনেকে ডাক্তার দেখাইতে চায়ও না। আমার মনে হয় ডাক্তারদেরকে সমন্বয় করার জন্য আমরা যদি নিজেরা একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, তাহলে ডাক্তাররাই আমাদের প্রতিষ্ঠানে আসবে। আমরা সেই জিনিসটা যদি তৈরি করা যায়, তাইলে একমাত্র সাকসেসফুল হব। চলে আসছে, আমরা যথাসাধ্য চেষ্টা করব মোবাইলটাকে একটু করার জন্য। ফোন টোন আসলে একটু করবো। ভাষার মধ্যে আছে তাদের জন্য যদি আমরা কোনো ফান্ড ক্রিয়েট করতে পারি, তাহলে হয়তো ডেটা সেন্সে ওদের জন্য আমরা কিছু করতে পারি। এবারে যদি ওর ভিতরে যদি এই কাজটা করে, তার অর্থ ওর ভিতরে মানবিক কিছু জিনিস, ছেলেদেরকে প্রথমে অ্যাড করে, তারপর অন্যদেরকে অ্যাড করে, এভাবে করতে 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 দেখলাম আমার স্কুলে যারা বন্ধুরা আছে তারাও হয়। এটা আজকে প্রায় চিকিৎসা সংক্রান্ত বিষয় ছাড়া নর্মালি অন্য কোনো বিষয় আমরা এখানে আসলে অ্যালাউ করি না। ওটা কথা যদি আমরা এখন এটাকে ভেরিফাই করে নিই, আমাদের এই পেজ বন্ধ হতে হলে খুব কষ্ট করতে হবে। শুরুতে প্রথম স্টেপসগুলো দিতে হবে। প্রথম স্টেপসগুলো আমার বিবেচনায় হচ্ছে তোরা আমাদের কাছে ক্লিয়ার করবি যে তোরা কি কি করতে চাস, মানে তোদের একটা অবজেক্টিভ ছিল, এই অবজেক্টিভ নিয়ে তোরা আগাচ্ছিস। তারপরে আর কি কি 1 2 3 4 5 6 7 দিস আর 7 অবজেক্টিভস। এই অবজেক্টিভসটা হয়ে গেলে তখন বোঝা যাবে এই অবজেক্টিভটা কার্যকর করার জন্য আর কি কি কাজ করতে হবে, এটার সারাউন্ডিং এ কি কি কাজ করতে হবে। সেই কাজ করতে গেলে কি অবকাঠামো দরকার হবে, কি ফাইন্যান্স দরকার হবে, কি ধরনের লিগ্যাল সাপোর্ট দরকার হবে, এগুলো বের হবে। তারপরে হয়তো তখন হিসাব কিতাবের প্রশ্ন আসবে। তো আগে অবজেক্টিভটা সেট হয়ে গেলে তারপরে আমরা যেটা আমরা সবাই জানি, ঠিক আছে, আমরা একটা লয়ারের কাছে যাব, যারা এই কাজগুলো করে তারা আমাদের কথাবার্তা শুনবে, আমরা কি করতে চাই, কিভাবে আগাতে চাই। তারা আমাদেরকে একটা বাইলস তৈরি করে দেবে, সেই বাইলস আমরা সাবমিট করবো সমাজ কল্যাণ অধিদপ্তরে। আমরা একটা রেজিস্ট্রেশন পাবো, রেজিস্ট্রেশন পাইলে আমাদের একটা পরিচয় হবে, লিগ্যাল একটা এন্টিটি হবে। হইলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে আমরা যেতে পারবো। স্পেশালি আমরা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করার ব্যাপারে আমাদের একটা হেল্প হবে। এগুলো হচ্ছে আমার মনে হয় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ। ঠিক আছে, আমাদেরকে তোরা বলবি যারা এটার স্বপ্নদ্রষ্টা, যারা এটা তৈরি করেছে এই গ্রুপটা, এইটা দিয়ে তোরা আসলে আলটিমেটলি কি অ্যাচিভ করতে চাস, তোদের কোর অবজেক্টিভ গুলা কি। 2 হচ্ছে এখানে অনেকগুলো পয়েন্ট আসছে, 4 5 7 8 9 10 11 13। এখানে হচ্ছে কার্যক্রমগুলা, ঠিক আছে, মানে এই কার্যক্রমগুলা আসলে আমরা এই 30-35 জন বসে প্রত্যেকটা কাজ নিয়ে আলোচনা করে, এই 10টা 12টা কাজ নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা হবে, 4-5 ঘন্টা চলে যাবে, অনেক বিষয় সমাধান হবে না, আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। সো আমার প্রপোজাল হচ্ছে আমরা প্রথমে অবজেক্টিভগুলো ঠিক করার জন্য তোরাও থাকবি, সাথে আরো তোদের বাইরে মানে উদ্যোক্তাদের বাইরে আরো 2-4 জন অ্যাড হয়ে একটা এক্সিকিউটিভ কমিটি হোক। প্লাস তার পাশাপাশি আমাদের এই 50 জনের মধ্যে থেকে একটা কমিটি হোক ফাইন্যান্স। এক্সিকিউটিভ কমিটি বলবে আমরা এই করতে চাই, আমার এখানে 100 টাকা লাগবে। ফাইন্যান্স ঠিক করবে এই টাকাটা কিভাবে জোগাড় হবে, এটা কি চাঁদা তুলে জোগাড় হবে, কারো কাছে সাহায্য চাবো, কোনো অর্গানাইজেশনে যাব, এটা ফাইন্যান্স ঠিক করবে। দেন হয়তো একটা এক্সপেন্ডিচার কমিটি হইতে পারে যারা এই টাকাটা খরচ করবে, ফাইন্যান্সের অ্যাপ্রুভাল নিয়ে একটা ফ্রেমওয়ার্ক থাকবে আমাদের। আমার মাথায় আপাতত এই চিন্তাটা আসছে। আমি তারিকুল ইসলাম মাসুম, আমি আছি চ্যানেল আইয়ের জয়েন্ট চিফ রিপোর্টার হিসেবে। আর এই অনুষ্ঠানে বা এই আয়োজনে আমাকে আহ্বান করার জন্য বা অন্তর্ভুক্ত করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, আমার মনে হয় ইতিমধ্যে আমরা একটা গ্রুপ করেছি। এই যে গ্রুপে আমরা এখন কথা বলছি এর বাইরেও একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা হলো যারা চিকিৎসক গ্রুপ, মূলত যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, আমরা তাদেরকে রেখেই এখানে বসেছি। তারা যদি থাকতেন তাহলে আরো ভালো মত দিতে পারতেন, বা প্রত্যেকজন চিকিৎসকই জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে মানুষকে যদি সেবা বাণিজ্যিকভাবে দেওয়া হয় অথবা চ্যারিটি হিসাবে দেওয়া হয়, দুটো বিষয় তারা আমাদের চেয়ে ভালো জানেন। আর এই জন্য আমি মনে করি যে সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে অনুমোদন নেওয়ার চাইতে যদি আমরা
আমাদের বন্ডিংটা আরো শক্তিশালী করতে চাই, তাহলে মনে হয় আমাদেরকে এই সব কিছুর থাকবে, এরপরেও একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করতে হবে। আমি আবুল কালাম আজাদ, আমি নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি 93-তে। আমার বাড়ি নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ সদরেই বাস স্ট্যান্ড এবং নর্থ টার্মিনাল এবং ট্রেন স্টেশন এর পাশেই আমার বাড়ি। কলেজটার কাছাকাছি 5 মিনিট লাগবে আমার বাসা থেকে জয়চন্দ্র কলেজে, মেন শহর 2 নম্বর গেটের পাশে আর কি আমার বাড়িটা। আমি একটা স্কুলের সাথে জড়িত, সোনারগাঁয়ে আমার পৈতৃক বাড়ি। সেখানে একটা হাই স্কুলের সাথে জড়িত। ওই স্কুলটা আমার বাবার নামে আমরা প্রতিষ্ঠা করেছি। আর ব্যবসার সাথে জড়িত, হুঁশিয়ারি ব্যবসা, হুঁশিয়ারি ছিলেন আপনারা? হুঁশিয়ারি ব্যবসার সাথে জড়িত, সাবধানে কাটতে হয় সেই ব্যবসাটা। আর একটা পোল্ট্রি ফার্মের সাথে জড়িত আছি, আর একটা পত্রিকার সাথেও জড়িত আছি, নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকার সাথে। আমি আপনাদের সাথে তোমাদের সাথে বসতে পেরে খুব আনন্দিত। আমি সুযোগটা ব্যবহার করি। আমি যদি তোমরা যদি জমি কিনতে চাও, আমি 1 লক্ষ টাকা আজকে ওয়াদা করে গেলাম, 1 লক্ষ টাকা দেব। আর আরেকটা অনুরোধ করবো, এই প্রতিষ্ঠান থেকে যেন অনাথ ছেলেদের, ভালো শিক্ষিত ছেলেদেরকে যাতে ডাক্তার বানানোর জন্য স্পন্সর করা হয়, সেটাও খরচ বহন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। স্বাস্থ্যসেবার উপদেষ্টা মন্ডলীর ফার্স্ট মিটিং এর আমি মনে করি যে দিস ইজ বিগ অ্যাচিভমেন্ট, যে উই অল আর হিয়ার টুগেদার। একদিনেই সব ডিসিশন নিতে হবে, একদিনেই সবকিছু সাকসেস করতে হবে, আমি এটাতে বিশ্বাস করি না। তারপরেও আমরা এখানে ডিসক্রিমিনেটেড কথা হচ্ছে, অনেকে অনেকভাবে তার মতামত প্রকাশ করছে, অনেকে অনেক কিছু বলছে, তার মনের অভিব্যক্তি, তার স্বপ্ন। আসলে আমাদের কয়েকটা জিনিস আমি জাস্ট একটু বলতে চাচ্ছি, সেটা হলো স্বাস্থ্যসেবার প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া সম্পর্কে। আসলে ফেসবুক প্রোফাইলটা হচ্ছে গিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে ইজ ফাস্ট মুভিং এন্ড ফাস্ট এক্সপ্লোরেশনের জন্য ইজ দ্য বেস্ট ওয়ে। এখানে আমাদের ব্র্যান্ডিংটা, আমাদের প্রমোশনটা সবচেয়ে দ্রুত এবং কম খরচে হওয়া সম্ভব। তো স্বাস্থ্যসেবা, আমরা 93 স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক রূপের জন্য সর্বপ্রথম আজকের মিটিং এর একটা ফার্স্ট রেজুলেশন হতে পারে যে উই ক্যান ডিসাইড the name and the company formation policy, যে আমরা কি কতজন শেয়ার ডিক্লেয়ার করব। আমি একটু কমার্শিয়াল অ্যাসপেক্টে কথা বলবো, কেউ কিছু মনে করেন না, কারণ আমরা সবাই সবার অবস্থানে ব্যস্ত এবং প্রতিষ্ঠিত, বা যাই হোক আমি ছাড়া, তো সবার ব্যস্ততা চূড়ান্ত মাত্রায়। তো আমাদের মাসুদ যথেষ্ট, আমি আমার ব্যক্তিগত অবস্থান চেয়ে মনে করি যে সে অনেকটা আগে আছে, কারণ সোশ্যাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমাদের 4-5টা বন্ধু খুব ভালো কাজ করছে, যেটা আমার দিয়ে সম্ভব না, কারণ আমি দিন শেষে চিন্তা করি কয় টাকা ইনকাম হলো। ভেরি ট্রু। যাই হোক, এটা না, ব্যাপারটা হচ্ছে কি, সবার আমাদের সাথে যে ডাক্তারদের ইনভলভমেন্টটা, ডাক্তারকে মাসুদ কয়বার রিকোয়েস্ট করবে? একটা ডাক্তারের সেই হোল হার্টেড ইনভলভমেন্টটা কতবার পাওয়া সম্ভব? কিন্তু যেহেতু আমরা এখানে 93 উপজেলায় আমরা বিভিন্ন অঞ্চল থেকে আমরা একসাথে হয়েছি, আমাদের মধ্যে কিন্তু বন্ডিংসটা আরেকটু বাড়া উচিত, আমাদের মধ্যে বন্ডিংসটা আরেকটু বাড়া উচিত। বেসিক্যালি 93 হওয়ার আগে আমার একটা ডায়াগনোস সেন্টার আছে, তোমরা যদি কেউ নাম শুনে থাকো, মাতুল অঞ্চলে আলনুর নামে ফার্মের মোড়ে, সেখানে একটু দাঁড়াও, তোমরা দেখি, সেখানে আলনুর নামে, আলনুর, সেখানে আমার 93 আমরা প্রায় 7-8 জন বন্ধু আছি আমার একই স্কুলে, বাউনি বিদ্যালয়। তার মধ্যে আমাদের দুইটা ডাক্তার বন্ধু আছে আমার স্কুলে। এবং এটা যদিও আমরা প্রফিটে আসতে পারিনি, কিন্তু তারপরেও অনেকগুলা প্রতিবন্ধকতা আমরা ফেস করতেছি, এখনো করতেছি। আমি বলবো যে আগে আমাদের মধ্যে একটু হওয়া উচিত, যে বন্ডিংসটা একটু বাড়ানো উচিত। তারপরে আমরা অবশ্যই একটা জায়গা নিয়ে হসপিটাল করতে চাই। আমার ওই 93 বন্ধুরা কিন্তু আসলে ফেজে আছে, কিন্তু সামনে আসে না। ডাক্তারদের মধ্যে আমার যে অভিজ্ঞতা আমি দেখলাম, আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবাই কিন্তু এখন এস্টাবলিশ না। ডাক্তাররা, আমি আমাদের কথা বলি নাই, ডাক্তাররা তারা প্রফেসর হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু স্ট্রাগল করতেই থাকে। আবার প্রফেসর না হলে অনেকে ডাক্তার দেখাতে চায়ও না।
আবার আমি দেখবো আমার বন্ধুর কাছ থেকে যখনই কোনো সমস্যায় পড়ি আমার সেটা লিখিত আকারে হয় নাই, কিন্তু আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি আসলে কি করা উচিত, কি করা দরকার, সেটা হয়ে গেছে। এখানে যে আমার কাছে 3টা পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে প্রথমত একটা, যেটা আমাদের ফয়সাল সর্বশেষ বললো, যে একটা পলিসি তৈরি করা, তারপরে সেই পলিসির উপর ভিত্তি করে আমরা একটা এক্সিকিউটিভ কমিটি বা অপারেশনাল, মনের ভিতরে ইচ্ছা ছিল যে আমি তো কমিটি মেম্বার হতে পারলাম না, তখন কিন্তু মনের মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করে এবং অনেকটা উৎসাহ হারাই ফেলে। এই উৎসাহটা কিন্তু আমাদেরই কেন জানি না, আমরা মেনে নিতে পারি না আর কি, যে আমরা এই 50 জন বসছি, ওই 5 জনটা দিল, আমি তো এর মধ্যে থাকতে পারতাম, হয়তো অন্যরা প্রপোজাল করে নাই বা আমার মনে চয়েস করে নাই, কোনো না কোনো কারণে একটা ডিপ্রেশন কাজ করে। তো ওই জিনিসটা আমার কাছে কেন জানি কমিটি ফরমেশনটা খুব ইনিশিয়ালি আমার কাছে খুব একটা ভালো মনে হলো না। আমার কাছে ফয়সাল লাস্ট যে কথাটা বলছো, যে আমরা একটা পলিসি তৈরি করব, পলিসি আমাদেরকে গাইড করবে যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হব। সেই পলিসির ভিতরে চলে আসবে, যেটা নিপু বলছে, যে আমাদের অবজেক্টিভ গুলো চলে আসবে, আমরা কি কাজ করতে চাই, সেই আমাদের কমিটিটা কিরকম হবে, এক্সিকিউটিভ কমিটি সিলেকশনের প্রসিডিউরটা কি হবে, বাই টার্মস প্রত্যেকে যেন এখানে আসতে পারি সেই ব্যবস্থাটা কি হবে, কারোর ভিতরে যেন কোনো প্রকার ডিপ্রেশন না তৈরি হয়, এমন একটা জিনিস পলিসি করব যেতে এক্সিকিউটিভ কমিটিতে সবাই আসতে পারে, সবাই আসবে এক্সিকিউটিভ, এবং এক্সিকিউটিভ কমিটি বলে সে এমন কোনো পাওয়ারের অধিকারী না যে সে একজন উপদেষ্টা, সোজা হিসাব। আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার হতে পারি, যে কোনো একজন হতে পারে, অপারেশন সেটা 10 জন, আমরা হয়তো ইনিশিয়ালি যেভাবে প্রস্তাব করে 10 জন হতে পারে। তো কমিটিটা যখনই গঠন হবে, তখন হবে কি, মনের ভিতরে এক ধরনের সমস্যা তৈরি শুরু হয়ে যাবে, ডিপ্রেশন শুরু হয়ে যাবে, দলাদলি শুরু হয়ে যাবে, মানুষের ভিতরে হতাশা তৈরি হয়ে যাবে। এর জন্য আমি কমিটিটা করতে চাই, কিন্তু সেটা হচ্ছে একটা পলিসির ভিত্তিতে, আমরা সর্বসম্মত একটা পলিসির ভিত্তিতে, যে পলিসিতে সবাই সাইন করবে। তো কিন্তু আমরা প্রথমে যদি কমিটির দিকে যাই, আমার একটা অবজারভেশন, আমার কাছে যেন মনে হচ্ছে যে এখানে কিছু পরিকল্পনা সমস্যা হতে পারে। আর আরেকটা জিনিস, আমাদের সাহেব, দোস্ত সাহেব না তোমার নাম, সাহেবের একটা খুব আমার কাছে খুব চমৎকার লাগছে কথাটা। আমি কিন্তু প্রথমে অনেক প্রস্তাব, অনেক কথা বলছি অনেকের মতো, যে আমার একটা জায়গা দরকার, আমাদের একটা বন্ডিংটা তৈরি করার দরকার, তারপরে অনেকে বললো যে না, ছোটখাটো একটা জায়গা করা যেতে পারে, সেইগুলা বিভিন্ন ধরনের। হঠাৎ করে সাহেব কিন্তু খুব সুন্দর একটা বুদ্ধি দিল, যে আমরা একটা ছোট জায়গা ভাড়া করে সেখানে ছোট ছোট কন্ট্রিবিউশন দিই না, দিয়ে আমরা আমাদের মধ্যে একটা ফান্ডিং, ওখানে আমরা মিলিত হই, কোনো কারো কোনো বিজনেস এন্টিটির মধ্যে যায়, কারো কোনো ডিসরাপ্ট করে কোনো জায়গায় না, আমরা 50 জন 50 টাকা করে দিয়ে, 500 টাকা করে দিয়ে, 100 টাকা করে দিয়ে আমরা একটা অফিস নিব, যে কোনো একটা জায়গায়। আমরা সেই অফিসটা পাশাপাশি এর যে চালানোর যে কিছু খরচ আছে, এই খরচগুলো তো বিয়ার করতে হবে। আমি হুমায়রা বা আমি হয়তো একদিন 10,000 টাকা দিলাম, পরের দিন আমি নাই, দরকার নাই তো। ম্যাক্সিমাম পার্টিসিপেশন, মিনিমাম কন্ট্রিবিউশন, ম্যাক্সিমাম পার্টিসিপেশন, মিনিমাম কন্ট্রিবিউশন। আমার কথা হচ্ছে যে কোনো মানুষ দীর্ঘদিন 10,000 15,000 টাকা দিয়ে কোটিপতিও সে সাহায্য করবে না, কিন্তু 1 টাকা করে যদি প্রত্যেক লোক পার্টিসিপেট করে, তাহলে কি হবে, এটা একটা বিরাট কিছু করা সম্ভব। আরেকটা জিনিস, সেটা আমার গায়েও লাগবো না, আচ্ছা লয়ে গেছে 200 টাকা লয়ে দেখা, এটা যে জন্য মাইক্রো ক্রেডিট বা যেটা এসএমই ব্যাংকিং বা অনেক কিছু হাবি যাবি, আমাদের নিকু ভালো জানে এই বিষয়গুলো। তো মিনিমাম কন্ট্রিবিউশনের জন্য আমার কাছে মনে হলো যে সাহেবের যে বক্তব্যটা দিয়েছে, যে আমরা একটা নির্ধারিত অফিস নিব, সেখানে আমরা যে 50 জন আছি, সেই 50 জনে 500 টাকা করে মাসে মাসে আমরা দিয়ে সেই রুমটাকে একটা ভাড়া নিব, সেখানে আমাদের মিটিং হবে, সেখানে বসে আমরা প্ল্যানিং করব, সেখানে জায়গা কিনবো না কিনবো। এটা করতে গেলেই কিন্তু কিছু লোক সরে যাবে এখান থেকে, কি সেটা লিখিত আকারে হয় নাই, কিন্তু আমরা কিন্তু সবাই বুঝতে পেরেছি আসলে কি করা উচিত, কি করা দরকার, সেটা হয়ে গেছে। এখানে যে আমার কাছে 3টা পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে প্রথমত একটা, যেটা আমাদের ফয়সাল সর্বশেষ বললো, যে একটা পলিসি তৈরি করা, তারপরে সেই পলিসির উপর ভিত্তি করে আমরা একটা এক্সিকিউটিভ কমিটি বা অপারেশনাল কমিটি একটা করব, ছোট ছোট খরচের মাধ্যমে ফান্ড রেজিং যেটা বলে আর কি, যে এই যে কমিটিটা কাজ করবে, যে 10-12 জন কাজ করবে, এরা আসলে সবাই কিন্তু আমাদেরই উপদেষ্টাদেরই একজন। একটা কমিটি করতে চাই খুব দ্রুত,
এবং একটা সময় যায় যখন আমি কোনো কারণে হয়তো আমার মনের ভিতরে ইচ্ছা ছিল যে আমি তো কমিটি মেম্বার হইতে পারলাম না, তখন কিন্তু মনের মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করে এবং অনেকটা উৎসাহ হারাই ফেলে। এই উৎসাহটা কিন্তু আমাদেরই কেন জানি না, আমরা মেনে নিতে পারি না আর কি, যে আমরা এই 50 জন বসছি, ওই 5 জনকে দিল, আমি তো এর মধ্যে থাকতে পারতাম, হয়তো অন্যরা প্রপোজাল করে নাই বা আমার মনে চয়েস করে নাই, কোনো না কোনো কারণে একটা ডিপ্রেশন কাজ করে। তো ওই জিনিসটা আমার কাছে কেন জানি কমিটি ফরমেশনটা খুব ইনিশিয়ালি আমার কাছে খুব একটা ভালো মনে হলো না। আমার কাছে ফয়সাল লাস্ট যে কথাটা বলছো যে আমরা একটা পলিসি তৈরি করবো, পলিসি আমাদেরকে গাইড করবে যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হব। সেই পলিসির ভিতরে চলে আসবে যেটা নিপু বলছে যে আমাদের অবজেক্টিভ গুলো চলে আসবে, আমরা কি কাজ করতে চাই, সেই আমাদের কমিটিটা কিরকম হবে, এক্সিকিউটিভ কমিটি সিলেকশনের প্রসিডিউরটা কি হবে, বাই টার্মস প্রত্যেকে যেন এখানে আসতে পারি সেই ব্যবস্থাটা কি হবে, কারোর ভিতরে যেন কোনো প্রকার ডিপ্রেশন না তৈরি হয়, এমন একটা জিনিস পলিসি করব যাতে এক্সিকিউটিভ কমিটিতে সবাই আসতে পারে। আর আরেকটা জিনিস আমাদের শাহেদ, দোস্ত শাহেদ না তোমার নাম? শাহেদের একটা খুব আমার কাছে খুব চমৎকার লাগছে কথাটা। আমি কিন্তু প্রথমে অনেক প্রস্তাব, অনেক কথা বলছি অনেকের মতো যে আমার একটা জায়গা দরকার, আমাদের একটা বর্ডিংটা তৈরি করার দরকার, তারপরে অনেকে বললো যে না ছোটখাটো একটা জায়গা করা যেতে পারে, সেইগুলা বিভিন্ন ধরনের। হঠাৎ করে শাহেদ কিন্তু খুব সুন্দর একটা বুদ্ধি দিল যে আমরা একটা ছোট জায়গা ভাড়া করে সেখানে ছোট ছোট কন্ট্রিবিউশন দিই না, দিয়ে আমরা আমাদের মধ্যে একটা ফান্ডিং, ওখানে আমরা মিলিত হই। সপ্তর্ষি একটা গ্রুপ আছে দেখলাম, ওরা একটা টেবিল চেয়ার লয়ে বসে থাকে, একটা সামনে একটা পোস্টার দিয়ে, ওনাকে হেড অফিস হইলো ইয়েতে ওই কারণ বাজার। হ্যাঁ, আমি সেটা চাচ্ছি না যে কোনো কারো কোনো বিজনেস এন্টিটির মধ্যে যায় কারো কোনো ডিসরাপ্ট করে কোনো জায়গায় না, আমরা 50 জন 50 টাকা করে দিয়ে, 500 টাকা করে দিয়ে, 100 টাকা করে দিয়ে আমরা একটা অফিস নিব যে কোনো একটা জায়গায়, সেখানে প্রত্যেকে ইকুয়াল হারে, যা সামর্থ্য না প্রত্যেকের সামর্থ্য, এমন মিনিমাম একটা অ্যামাউন্ট থাকবে যেটাতে সবাই কন্ট্রিবিউশন করতে পারবে, এবং সেই আমরা সেটা একটা অফিস নিব। ধরে নিলাম সেই অফিসটা বন্ধ থাকবে, কেউই থাকবে না, সেই অফিসের মধ্যে আমরা মিটিং করব, সেই অফিসের মধ্যে আমরা এসে মাঝে মাঝে আড্ডা দিব, সেই অফিসের একজন বা এই যেই অস্থায়ী সরকারটা গঠন করবে সেই অস্থায়ী সরকারটাই ওখানে সংবিধান প্রণয়ন করবে, তাদের আলাপ আলোচনা যা আছে সেগুলা করবে, সমস্ত প্ল্যানিং এখান থেকেই হবে। আমরা সেই অফিসটা পাশাপাশি এর যে চালানোর যে কিছু খরচ আছে এই খরচগুলো তো বিয়ার করতে হবে। আমি হুমায়রা বা আমি হয়তো একদিন 10,000 টাকা দিলাম, পরের দিন আমি নাই, দরকার নাই তো। ম্যাক্সিমাম পার্টিসিপেশন মিনিমাম কন্ট্রিবিউশন, ম্যাক্সিমাম পার্টিসিপেশন মিনিমাম কন্ট্রিবিউশন। আমার কথা হচ্ছে যে কোনো মানুষ দীর্ঘদিন 10,000 15,000 টাকা দিয়ে কোটিপতিও সে সাহায্য করবে না, কিন্তু 1 টাকা করে যদি প্রত্যেক লোক পার্টিসিপেট করে তাহলে কি হবে, এটা একটা বিরাট কিছু করা সম্ভব। আরেকটা জিনিস, সেটা আমার গায়েও লাগবো না, আচ্ছা লয়ে গেছে 200 টাকা লয়ে দেখা, এটা যে জন্য মাইক্রো ক্রেডিট বা যেটা এসএমই ব্যাংকিং বা অনেক কিছু হাবি যাবি, আমাদের নিকু ভালো জানে এই বিষয়গুলা। তো মিনিমাম কন্ট্রিবিউশনের জন্য আমার কাছে মনে হলো যে শাহেদের যে বক্তব্যটা দিছে যে আমরা একটা নির্ধারিত অফিস নিব, সেখানে আমরা যে 50 জন আছি সেই 50 জনে 500 টাকা করে মাসে মাসে আমরা দিয়ে সেই রুমটাকে একটা ভাড়া নিব, সেখানে আমাদের মিটিং হবে, সেখানে বসে আমরা প্ল্যানিং করব, সেখানে জায়গা কিনবো না কিনবো।